আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। সোনাই ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় সোনাই ফুটবল মাঠে ৩২টি দলকে নিয়ে আগামী ২৫শে জুন থেকে শুরু হচ্ছে বড় মাপের নকআউট ফুটবল প্রতিযোগিতা। এতে বরাক উপত্যকা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যের ফুটবল দলগুলি অংশগ্রহণ করবে। এ ব্যাপারে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার বললেন, আগামী 25/6/2026 আমাদের সোনাই মাঠে, সোনাই নিত্যগোপাল উচ্চতর বিদ্যালয়ের মাঠে আরম্ভ হতে চলেছে বাসারত আলী লস্কর মেমোরিয়াল অ্যান্ড সুরজ আলী বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজ মানি নকআউট ওপেন ফুটবল টুর্নামেন্ট 2026, organized by Sonai Football Academy. Venue Sonai NG Higher Secondary School Playground. এবং এই টুর্নামেন্টটার মুখ্য স্পন্সর হচ্ছে মুন্না লস্কর। প্রাইজ মানি হিসাবে দিয়েছেন 40,000 টাকা এবং বড়ভূইয়া ফ্যামিলি প্রাইজ মানি হিসাবে আরও 20,000 টাকা। অন্যান্য স্পন্সর হিসাবে আছেন পারুল চৌধুরী। তো এখানে এটা একটা ওপেন টুর্নামেন্ট। শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ ছাড়াও শিলং, মণিপুর এইসব জায়গা থেকেও আমাদের এখানে টিম আসে প্রাইজ মানি টুর্নামেন্টে। তো মাঠের অবস্থাও বর্তমানে খুবই ভালো এবং আগামী 25/6 বৃহস্পতিবার থেকে এই টুর্নামেন্টটা সোনাই মাঠে আরম্ভ হবে। আমরা আশা করছি 32টা টিমের মতো হবে এখানে এবং খেলা যথারীতি সোনাই ফুটবল একাডেমি পরিচালনা করবে। তৎসঙ্গে আমাদের এখানে রয়েছে রেফারি অ্যাসোসিয়েশন সোনাই, ওরা স্পেশালি এই ম্যাচটা কন্ডাক্ট করবে এবং সেটার দায়িত্বে রয়েছেন ইনচার্জ ফুটবল ব্রাঞ্চ আব্দুল জলিল এবং চেয়ারম্যান হিসাবে আছেন মঞ্জুর হোসেন লস্কর। ওনারা এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাবেন, বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করবেন, বিভিন্ন স্পন্সরের সঙ্গে যোগাযোগ করবেন এবং এখানে সোনাইতে প্রচুর ভিড় হয়। এরই মধ্যে আমরা একটা আন্ডার-19 ফুটবল টুর্নামেন্ট এখানে করেছি, যেটার মুখ্য পৃষ্ঠপোষকতায় ছিল খুদ শিলচর এবং এখানে 16টা টিম অংশগ্রহণ করেছিল এবং শেষ অবধি বেঙ্গল টাইগার, বাগপুর এবং স্বাধীনবাজার এফসির মধ্যে ফাইনাল খেলা হয়েছিল। এটার মুখ্য স্পন্সর ছিল খুদ শিলচর এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছে স্বাধীনবাজার এফসি এবং রানার্স হয়েছে বেঙ্গল টাইগার। প্রাইজ ডিস্ট্রিবিউশনে উপস্থিত ছিলেন ডক্টর এম মাসুম, প্রেসিডেন্ট খুদ শিলচর, সেক্রেটারি সজল লস্কর এবং প্রধান অতিথি হিসাবে ছিলেন বাবুল হোল্ড এবং বিশেষ অতিথি হিসাবে সুজান দত্ত, ওনারাও এসেছিলেন এবং সেই খেলাটাও সোনাই ফুটবল একাডেমি অর্গানাইজ করেছিল। এবং আপনি শুনলে খুশি হবেন, আমাদের আরেকটা প্ল্যান আছে। নেক্সট প্ল্যান আন্ডার-19 পরে আমরা আরেকটা টুর্নামেন্ট পাশাপাশি একটা যে ওপেন টুর্নামেন্ট এখানে চলবে, আমি একটু আগেই আপনাকে বলেছি যে বাসারত আলী এবং এটার সঙ্গে আমরা আন্ডার-19 ফ্রেমওয়ার্কটা ছিল 4 জন সিনিয়র প্লেয়ার খেলছে এবং বাকি সব আন্ডার-19। তাদের অ্যাডমিট কার্ড, আধার কার্ড আমরা চেক করেছি এইভাবে। তো এবার আমরা আন্ডার-19 থেকে 1 বছর কমিয়ে আন্ডার-18 আরও একটা টুর্নামেন্ট
যেটা চলবে সাইমালটেনিয়াসলি একটা বড় টুর্নামেন্টের পাশাপাশি ছোট টুর্নামেন্টটাও চলবে, গেটে গেটে হবে। সুতরাং তাহলে আপনি ধরে নিতে পারেন এখানে দুটো টুর্নামেন্ট একই সঙ্গে চলবে। তো আন্ডার 18 এর ডেটটা আমরা এখনো ঠিক করি নাই, কারণ আহ, এখনো আমরা টিমের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তো বড় টুর্নামেন্ট যেটা যেটা 40,000 বা 20,000, সেটার তো ডেট আপনাকে বলেই দিয়েছি। আচ্ছা, আগামী আপাতত 25 তারিখ থেকে যেটা বড় টুর্নামেন্ট ওপেন শুরু হচ্ছে, এই টুর্নামেন্ট কি লিগ পর্যায়ে হবে? না, লিগ নয়, এটা নকআউট, আচ্ছা। নকআউট টুর্নামেন্ট। এখানে শিলং, মণিপুর, মিজোরাম, বিভিন্ন জায়গা থেকে টিম আসে। তো খুব বড় খেলা হয় এটা। এটা কি প্রথমবার হচ্ছে না এর এর আগে হয়েছে? এর আগেও গতবারও হয়েছে। হ্যাঁ। বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা আসছে, গুয়াহাটি থেকেও আসছে। সুতরাং প্রতি বছরই একটা একটা বড় টুর্নামেন্ট হয় এবং 2-3টা কিছু ছোট আকারের বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19 এইভাবে আমরা করে থাকি। কারণ শুধু তো বড় টুর্নামেন্ট করলে হবে না, ছোটদেরকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্যই পাশাপাশি টুর্নামেন্ট গুলা হলে মানুষের ভিড় থাকে। আচ্ছা, এই যে টুর্নামেন্টটা শুরু হচ্ছে, যেটা এই টুর্নামেন্টে স্থানীয় ফুটবলারদের উৎসাহের জন্য বা সুযোগ করে দেওয়ার জন্য কোনো বাধ্যবাধকতা আছে স্থানীয় দলগুলোতে? স্থানীয় টিমগুলো তো দেবে। স্থানীয় ম্যাক্সিমাম আপনার 32টা টিম যদি হয় এখানে, স্থানীয় বলতে সোনাই অঞ্চল থেকে কমপক্ষেও 15-20টা টিম আসবে। বাকি টিমগুলো আউটারের হয়তো আপনি শিলচর। স্থানীয় দলগুলি যদি বাইরের যদি টিম দল খেলোয়াড়দের নিয়ে আসে বেশিরভাগ, তাহলে স্থানীয়রা বঞ্চিত হবে না ফুটবলাররা? কিছুটা তো আপনার কথা মতো কিছুটা তো বঞ্চিত অবশ্যই হবে। তাহলে এখানে কোনো বাধ্যবাধকতা নেই কোনো দলে যে স্থানীয়দের কমপক্ষে 4-5 জন খেলাতে হবে? না, আমরা যে জুনিয়র লেভেল যেগুলো টুর্নামেন্ট করি সেগুলো তো কমপ্লিটলি কাছাড় বেসড, কাছাড়ের বাইরের কাউকে অ্যালাউ করছি না। কিন্তু ওপেনে যাওয়ার পরে আমরা সেইভাবে কোনো ব্যবস্থা নিচ্ছি না যে স্থানীয় প্লেয়ার 5 জন ISL এর মতো বা 4 জন, সেইভাবে কোনো সুযোগ এখানে নেই। তাহলে এটার উদ্দেশ্য কি? এই যে ওপেন টুর্নামেন্টটা যে আপনারা চালিয়ে যাচ্ছেন, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য দেখুন, আমরা তো ছোট টুর্নামেন্ট 2-3টা করলাম, তারপরে পাবলিকের একটা থাকে, ডিমান্ড। বড় ডিমান্ড থাকে একটু আপনারা বড় টুর্নামেন্ট করুন, আমরা একটু এনজয় করি। আমরা তো আর শিলচর বা গুয়াহাটিতে গিয়ে খেলা দেখতে পারি না। আমাদের হ্যাঁ। মাঠে একটা বড় আকারের টুর্নামেন্ট হোক, যেটা আমরা একটু এনজয় করতে চাই এবং লোকও বেশি আসে। ফুটবলে হাইলাকান্দি জেলার খেলোয়াড়রা অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ফুটবল কোচ তথা সংগঠক মৃণাল কান্তি সিনহা। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিনহা বললেন, আমাদের এই বরাক উপত্যকাতে হাইলাকান্দি ডিএসএ আছে, শিলচর ডিএসএ আছে এবং লক্ষ্মীপুর DSA আছে এবং সময়ে সেই রকম ফিল্ডটা পাইনি, সেই হেতু ফুটবল একটু পিছিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে গত বছর থেকে ফুটবলটা এগিয়ে যাচ্ছে হাইলাকান্দিতেও। বিশেষ করে হাইলাকান্দির মিজোরাম রাজ্যের পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক ফুটবলার, লালা থেকে, মণিপুর বাগান থেকে বা আলগাপুর থেকে অনেক ফুটবলার বেরিয়ে আসছে। হাইলাকান্দি জেলার ফুটবল লিগে এসে খেলাধুলা করছে। আমি গত বছর থেকে আমি দেখছি খেলার মান একটু উঠতে শুরু হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে হাইলাকান্দি জেলার বিশেষ করে ফুটবলের মানটা একটু আরো উঠবে, এই আশা রাখছি। কথা হাইলাকান্দিতে নতুন যারা ফুটবলার বেরিয়ে আসছে নিশ্চয় আরো এই জেনারেশনের।
মেইন কথা হলো নেক্সট জেনারেশনের ফুটবলার, বিশেষ করে লালাঞ্চল থেকে একটু ভালো ফুটবলার উঠে আসছে, কিন্তু কথা হলো হাইলাকান্দি জেলাতে মাঠের অনেক অভাব আছে। হুম 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 আর মাঠগুলি সেই রকম সুন্দর না, একমাত্র ডিএস এর মাঠটা এবং মণিপুর বাগানের যেটা মাঠ আছে কাটলিছড়া, হুম হুম সেই মাঠটা ভালো। হুম। আর কালাছড়াতে একটা মাঠ আছে, সেটা কিন্তু সেই রকম ইউজ করে না। এটাই মানে এই যে গ্রাম থেকে বেরিয়ে ছেলেগুলো নেক্সট জেনারেশন গুলো উঠে আসতে মানে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য আহ হাইলাকান্দি জেলাতে মাঠের খুব প্রয়োজন সেইটা। জেলায় মোটামুটি জেলা ক্রীড়া সংস্থার মাঠের উপর নির্ভর করতে হয় বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই এই জেলা ক্রীড়া সংস্থার মাঠের উপরেই বেশিরভাগ নির্ভর করতে হয়। সেই হেতু নেক্সট জেনারেশনের ফুটবলার যে বেরিয়ে আসবেন এমন কথা না, বেরিয়ে আসবে সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে। কিন্তু কথা হলো আমাদের যারা রাজনীতিবিদ আছে হুম হুম। তাদের পক্ষ থেকে, মানে যারা এমএলএ হয়েছেন বর্তমানে, যে কোনো দলের হোক, তাদের পক্ষ থেকে চেষ্টা করতে হবে হাইলাকান্দি জেলায় যাতে আরো মাঠ তৈরি করা। মাঠ যদি না, পরিকাঠামো আরো উন্নত করার। হ্যাঁ হ্যাঁ, এইটাই আর কি, পরিকাঠামো উন্নত করা জরুরি। হ্যাঁ হ্যাঁ। তো ছেলেদের পাশাপাশি মেয়েরাও নিশ্চয়ই এগিয়ে আসছে হাইলাকান্দিতে। মেয়েরা দেখুন, মেয়েরা বিশেষ করে মণিপুর বাগান থেকে বেরিয়ে আসছে বেশি, আর লালা অঞ্চল থেকে, হুম আর কিছুটা আহ, কিছুটা কাটাখাল বা এই অঞ্চলগুলো থেকে ছোট ছোট বাচ্চারা আর কি। আগের যেগুলো সিনিয়র্স আছে এগুলো প্রায় বিয়ে হয়ে গিয়েছে, অনেক আবার কাম কাজে বা চাকরি পেয়েছে। নতুন ছোট ছোট মেয়েরা বেরিয়ে আসছে আর কি, আশা করি ভালো হবে। তো আগামীতে কোনো লিগ বা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে নিশ্চয়ই হাইলাকান্দি। হ্যাঁ, নেবে নেবে নিশ্চয়ই, জেলা ক্রীড়া সংস্থা অনেক খেলাধুলা করে থাকে। আর বর্তমানে তো মানে আমাদের জেলা ক্রীড়া সংস্থার আমাদের শৈবাল সেনগুপ্ত স্যার জেনারেল সেক্রেটারি যে আছেন, হুম 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 আমাদের প্রেসিডেন্ট গৌতম রায় স্যার, এবং কার্যকারী সভাপতি রাহুল রায় স্যার, হুম এবং উপসভাপতি পিনাকি ভট্টাচার্য, এবং আনিসুর রহমান অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এবং আরো আছে না, অনেক আছে আর কি, যারা মানে কিভাবে হাইলাকান্দি জেলার খেলাধুলা উন্নতি হবে এই আশা রেখে সবসময় সহযোগিতা করে যাচ্ছে আর কি। তো মাঠে কোচিং চলে থাকে নিয়মিত। হ্যাঁ, মাঠে মাঠে চলে থাকে। কথা হলো মানে এই মাঠের কিছু অংশ এখনো কাজ বাকি আছে। মূল হুম মাঠ হুম যেটা আছে ওইটার সাইডে অনেক জায়গা আছে, হুম ওই জায়গাগুলোতে মাটি নতুন ভাবে ভরাট হচ্ছে। হুম হুম যেহেতু মানে মেইন মাঠের একটু সাইডে অল্প বিস্তর মানে ডেইলি একটা বিকেলবেলা একটা শেষ হুম হুম হুম। তো প্রতিশ্রুতিবান খেলোয়াড় হাইলাকান্দিতে আগামীতে বেরিয়ে আসবে এবং তারা রাজ্যিক বা জাতীয় পর্যায়ে খেলতে পারবে আশা করা যায়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই হাইলাকান্দি জেলা থেকেই তো পুষ্পা সাহু ইন্ডিয়া টিমে ফুটসালে খেলেছে। এই হাইলাকান্দি জেলা থেকে মেনকা বৈষ্ণব 5 বার ন্যাশনাল খেললো, এই হাইলাকান্দির জেলারই মেয়ে নেহা গুরুং 4 বার ন্যাশনাল খেললো। হুম 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 আরো অনেক ফুটবলার, সুস্মিতা মালাকার ও খেলো ইন্ডিয়াতে আসামের টিম সিলেক্ট হয়েছিল। হুম হুম অনেক ফুটবলার আছে মেয়ে ফুটবলার থেকে, তো মেয়েরা যখন যেতে পারছে তো ছেলেরা যেতে পারবে না কেন? হুম হুম এমনকি ফুটবল ছাড়া ফুটসালে অনেক লালার মেয়ে, 4-5টা মেয়ে ইন্ডিয়া খেলেছে হুম 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 ফুটসালে, যেটা নন অফিসিয়াল ইন্ডিয়া টিম যেটা। হুম হুম এখন যেমন আমি ফুটসালের একটা কথা কই, ফুটসাল তো সেম ফুটবলের মতোই, হুম 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 ফুটসাল টিমটাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আন্ডারে ছিল না আগে। হুম 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 হ্যাঁ,
তো বর্তমানে ফুটসালটাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আন্ডারে নিয়েছে। হুম 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 আহ, ও- এই যে মানে দল ইন্ডিয়া টিম এখন বর্তমানে যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আন্ডারে আছে। হুম তো এই দলে পুষ্পা সাহু খেলেছে। আহা, আহা। সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে ফুটসলের খেলা হয়ে থাকে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, হয়ে থাকে, ফুটসাল হয়ে থাকে। নেপালে 4বার অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ। হুম 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 আর ইন্দোনেশিয়াতে হয়েছে, হুম হুম। এইরকম আর কি। তো ফুটবলের ক্ষেত্রে বাইরে থেকে কোনো কোচ নিয়ে আসা প্রয়োজন আছে কি হাইলাকান্দিতে? হ্যাঁ, নিয়ে ফুটবলে আহ, বাইরে থেকে কোচ নিয়ে আসা জরুরি, বিশেষ করে হাইলাকান্দির জন্য। হুম 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 হাইলাকান্দিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একমাত্র দুই সার্টিফিকেট কোচ হিসাবে আমি আছি। হুম 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 আরো দরকার অনেক, মানে যেমন গ্রামীণ এলাকাগুলোতে বা লালা অঞ্চলে বা মণিপুর বাগানে, একটু মেইন শহর যে প্রপার শহর হাইলাকান্দিতে অনেক ডিস্টেন্স আছে মণিপুর বাগানের। হুম কিন্তু হুম আমি মণিপুর বাগানে গিয়ে দেখছি প্রচুর প্রতিভাবান ছেলে আছে, হুম হুম কোচ নেই, হুম সেহেতু মানে ওদের বেসিক টেসিক এইগুলো ক্লিয়ার না। হুম ওইগুলো আর কি, বেসিক থাকতে হবে, যে কোনো ফুটবলারকে বেসিক থাকলে ও হুম আগামী দিনে মানে রাজ্য স্তরে যখন যায় হুম যে কোনো প্লেয়ার, তখন প্রশিক্ষক, যে কোনো প্রশিক্ষক থাকে রাজ্য দলে, হুম 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 রাজ্য দলের প্রশিক্ষক হুম যদি আপনি এখান থেকে জেলা পর্যায়ে যদি আপনি বেসিকটা ক্লিয়ার হয়, সেখানে গিয়ে আরো অগ্রসর হবে আর বেসিক আরো ক্লিয়ার হবে। হুম হুম ঠিক আছে। ৩ জুন ছিল বিশ্ব সাইকেল দিবস। এর অঙ্গ হিসেবে ৭ই জুন ক্রীড়া ভারতী শ্রীভূমি শাখার উদ্যোগে এক সাইকেল র্যালির আয়োজন করা হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে। এই উপলক্ষে ক্রীড়া ভারতীর দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি সন্ময় ভট্টাচার্য এ ব্যাপারে আমাদের জানালেন। 2018 ইংরাজির এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে এই 3 জুন বিশ্ব সাইকেল দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এরপর থেকে প্রতি বছর সেই তারিখে বিশ্ব সাইকেল দিবস পালিত হয়ে আসছে। আসল কথা হলো সাইকেল চালানো এমন একটা জিনিস যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং শুধু শরীর স্বাস্থ্য ভালো থাকে তা নয়, এর অন্য যে দিকগুলো হচ্ছে সাইকেলের কোনো কার্বন নির্গমন হয় না, যার ফলে প্রদূষণে কোনো প্রভাব পড়ে না। আমরা শহরাঞ্চলে দেখতে পাই খুবই ট্রাফিক জ্যাম হয়ে থাকে, যানজট হয়ে থাকে। সেই সমস্যা থেকেও আমরা অনেকাংশে সাইকেল যদি আমরা ব্যবহার করি, সেই যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি। পরিবেশের কথা, যেটা আমরা সবুজ পৃথিবী গড়ার জন্য সবাই আগ্রহী এবং চেষ্টা করে যাচ্ছি, সেই সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা অন্য যেসব যানবাহন ব্যবহার করে থাকি সেগুলো বাদ দিয়ে যদি আমরা সাইক্লিংয়ের উপরে আমরা গুরুত্ব দিই, তাহলে আমরা অনেকটাই পরিবেশ বান্ধব পরিবেশের আমরা সম্মুখীন হব এবং প্রদূষণ কার্বন মুক্ত পরিবেশ বজায় থাকবে। এতে করে আমাদের প্রকৃতির যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বহাল থাকবে। সাইক্লিং এমন একটা জিনিস যা থেকে আমাদের শরীর চর্চা হয়, শারীরিক পরিশ্রম হয় এবং রোগ মুক্তির উপায় হিসাবেও সাইক্লিংকে গণ্য করা হয়। সাধারণত টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস যারা রোগী আছেন, তারা যদি নিয়মিত
সাইক্লিং করেন, সাইকেল চালান, তাহলে তাদের স্বাস্থ্যের এবং জীবনধারায় অনেকটা ভালো পরিস্থিতির সম্মুখীন হবেন এবং সেই রোগ থেকে, ডায়াবেটিস রোগ থেকে তারা মুক্তি পাবেন। আরেকটা কথা হলো, সাইকেল চালাতে গেলে আমাদের কোনো জ্বালানির প্রয়োজন হয় না, কোনো ইন্ধন লাগে না। সেখানে আমরা অন্য যানবাহনে পেট্রোল ডিজেলে খরচ করে থাকি। সাইক্লিং যদি আমি ব্যবহার করি, তাহলে সেই পেট্রোলজাত দ্রব্যের যে খরচ, সেই খরচ থেকে আমরা অনেকটা সাশ্রয় পেয়ে থাকতে পারি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং জ্বালানি ইন্ধনের কিছুটা সংকট দেখা দিয়েছে, এবং সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী একটা আবেদন করেছেন যে আমরা সাইকেলকে গুরুত্ব দেব এবং সাইক্লিং করব, যাতে আমরা জ্বালানি কম ব্যবহার করতে পারি। সেই উদ্দেশ্যে ক্রীড়া ভারতী একটি রাষ্ট্রীয় সংগঠন এবছর একটা রাষ্ট্রীয় কার্যক্রম হাতে নিয়েছে, বিশ্ব সাইকেল দিবস অভিযান। 3 জুন বিশ্ব সাইকেল দিবস হিসাবে পালিত হয়েছে, কিন্তু ক্রীড়া ভারতী এই রাষ্ট্রীয় কার্যক্রম বিশ্ব সাইকেল দিবস অভিযান হিসাবে গোটা দেশে 7 জুন সাইক্লিং অভিযান বা সাইকেল র্যালি আয়োজন করেছে, এবং এই সাইকেল র্যালির যেটা থিম, সেটা হলো সাইক্লিং ফর এ গ্রিনার ফিউচার, সবুজ ভবিষ্যতের জন্য সাইক্লিং। সাইকেল চালাও দেশ কি পুকার, ফিটনেস बढ़ाकर করে সাকার। এই বিশ্ব সাইকেল দিবস অভিযানের অঙ্গ হিসাবে শ্রীভূমি জেলায় গত 7 জুন একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মেন গেট থেকে এই র্যালি সকাল 7 ঘটিকায় শুরু হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে। এই র্যালিতে বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, ক্রীড়া ভারতী, বন বিভাগ থেকে পার্টিসিপেন্টরা এসেছিলেন এবং সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। সবচেয়ে বড় যে জিনিস, একটা অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এই সাইকেল র্যালিতে। যদিও এই সাইকেল র্যালিতে আমরা আবেদন করেছিলাম স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে, এবং তাদের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি। আগামীতে এইরকম উদ্যোগ যদি আমরা আরও ব্যাপকভাবে নিতে পারি এবং জেলার প্রত্যেক বিদ্যালয়, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা যুক্ত করতে পারি, তাহলে এই বিশ্ব সাইকেল দিবসের অভিযান বা সাইক্লিংয়ের গুরুত্বকে আমরা আরও বেশি করে প্রচার করতে পারব। ক্রীড়া ভারতীর দক্ষিণ আসাম প্রান্তে শ্রীভূমি জেলাতে শ্রীভূমি নগরে এই সাইকেল র্যালি হয়েছে। এর পাশাপাশি ক্রীড়া ভারতীর কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরেও এরকম একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। আমার একটা আবেদন থাকবে, আগামীতে যুব প্রজন্মকে আরও বেশি করে এই সাইকেল র্যালিতে এবং সাইক্লিংয়ের প্রতি আকর্ষণ বাড়াতে
এবং সাইক্লিংকে জনপ্রিয় করতে আমরা সবাই মিলে চেষ্টা করব। তো ধন্যবাদ। সেখানে একটা কথা ছিল যে আগে কিন্তু ছেলেবেলায় আমরা দেখেছি, অনেক আগের কথা বলছি, সেখানে সাইকেলটা খুব জনপ্রিয় ছিল। আগে ছেলেমেয়েরা স্কুলে সাইকেল নিয়ে যেত। সরকার এখন ক্লাস 9-এর ছেলেমেয়েদেরও সাইকেল দিচ্ছেন। তো সেখানে যদি সাইকেল র্যালিটা মানে এই বিশ্ব সাইকেল র্যালি দিবস বা জাতীয় সাইকেল র্যালি দিবস যদি এরকম পালন করা যায়, তাহলে কি হতে পারে আপনার মনে হয়? না, এটা একটা ভালো উদ্যোগ। সাইকেল দেওয়া হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে এবং তাদেরকে মোটিভেট করতে হবে এবং সাইক্লিংয়ে যেটা উপকারিতা, শরীরচর্চা, জ্বালানি ইন্ধনের সাশ্রয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ দিক। দুটো কাজ হচ্ছে একসঙ্গে, পরিবেশ দূষণমুক্ত হচ্ছে। তো সবগুলো মিলে আমাদের আরও বেশি করে সচেতন হতে হবে এবং সেই সচেতনতা বাড়াতে হবে। স্কুলের ছাত্রছাত্রীদের কাছে সেই বার্তাটুকু পৌঁছে দিতে হবে, সেটা আমাদের দায়িত্ব। আমরা সবাই মিলে চেষ্টা করব এবং আশা করি আমরা আগামীতে আরও বেশি করে এতে আমরা সক্রিয়ভাবে এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করতে পারবো। তা আগে ক্রীড়া ভারতী ছাড়াও অনেক ক্রীড়া সংগঠন এই র্যালিগুলো করে থাকতেন, আমরা অতীতে দেখেছি। তো সেটা এখন কেন হচ্ছে না, তার আপনার কি মত রয়েছে এ ব্যাপারে? হয়তো সেখানে একটা উদ্যোগের অভাব থাকতে পারে, হ্যাঁ, যোগাযোগের অভাব হয়তো থাকতে পারে। ক্রীড়া ভারতী এবছর কার্যক্রম নিয়েছে, রাষ্ট্রীয় কার্যক্রম, শুধু আমাদের বরাক উপত্যকায় বা দক্ষিণ আসাম প্রান্তে এবার হয়নি। আমাদের আসাম রাজ্য স্তরে এবং ভারতের প্রত্যেকটা যেখানে আমাদের ক্রীড়া ভারতী সংগঠন আছে, প্রত্যেক জায়গায় এই বিশ্ব সাইকেল দিবস অভিযান পালন করা হয়েছে এবং সেটা আমাদেরকে, যারা ক্রীড়া সংস্থা আছেন বা যারা ক্রীড়া কর্মকর্তা আছেন, তাদেরকেও জড়িত করতে হবে এবং সাইক্লিং অ্যাসোসিয়েশনও আছে বিভিন্ন জায়গায়, আমাদের এখানে নেই, কিন্তু সেইগুলোকেও যদি আমরা জড়িত করতে পারি এবং আমরা সরকারিভাবে যেখানে যেসব স্কুলে সাইকেল দেওয়া হয়েছে সেখানেও আমাদের একটা পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে এবং মোদ্দা কথা হলো যে সেটাকে আমরা অনুপ্রেরণা যোগাতে হবে, ইনভলভমেন্ট বাড়াতে হবে। তখনই আমরা একটা সার্থক পরিস্থিতিতে যাব এবং আমাদের যে স্বপ্ন সবুজ পৃথিবী গড়ার, সেই সবুজ পৃথিবী আমরা গড়তে পারবো বলে আশা করি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।